আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমরা এসএসসি কি কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা প্রথম সপ্তাহ জুড়ে দেওয়া হয়েছে, সেটা সলভ করব এবং আমরা ডিটেলসে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার মূল উদ্দেশ্যই হলো তুমি এই শিখন ফলগুলা কি কি শিখতে পারলা। তো আমার একটা সাজেশন তোমার জন্য থাকবে যে তুমি কোনো সময় বা কোনো অ্যাসাইনমেন্টই দেখে দেখেই শুধু হুবহু কপি করবা না। আর যারা অনেকেই আছে যে অ্যাসাইনমেন্টের ভিডিও বানায়, তাদের প্রতিও একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি না বুঝাইতে পারেন তাহলে ভিডিও করবেন না। আচ্ছা, তো আমরা আশা করি একেবারে ডিটেলসে বুঝে বুঝে এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করব। তো আসো আমরা শুরু করি। আমরা যদি দেখি এখানে আমাদের কয়েকটা মৌলের স্ট্রাকচার দেওয়া হয়েছে, যদিও তোমাদের প্রশ্নে সিম্পলি লেখা আছে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এত, ভর এত, ফসফরাসের পারমাণবিক সংখ্যা এত, ভর এত। আমি এটাকে কিভাবে সাজাইলাম, তো একটু মনোযোগ সহকারে যদি আমরা লক্ষ্য করি, দেখো এইটাকে আমি যেভাবে লিখতে পারি। দেখো সোডিয়াম আমি যদি এখানে লিখলাম 11 আর এখানে লিখলাম কত বলতো 23। একটু খেয়াল রাখবা আমরা যদি এই বাম কোণাতে থাকে সেটা পারমাণবিক সংখ্যা। সেটা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা, বা এটাকে আরেকটু বলতে পারি প্রোটন সংখ্যা, বা এটা এখন ইলেকট্রন সংখ্যা হইতে পারে, কারণ এখানে কোনো চার্জ নাই। যদি এখানে চার্জ থাকতো, যদি মাইনাস থাকতো, তাহলে হয়তো ধরেন কত ইলেকট্রন সংখ্যা দুইটা বাড়তো, মানে 13টা হইতো। যাই হোক, যে 2 প্লাস হতো তাহলে দুইটা কি হইতো? কমতো। আর এটা কি বলেন তো? ভর সংখ্যা। এটা কি বলেন তো? ভর সংখ্যা, বা এটার অপর নাম হলো নিউক্লিয়ন সংখ্যা। খেয়াল রাখবেন, অপর নাম কি? নিউক্লিয়ন সংখ্যা। একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি এখন নিউট্রন সংখ্যা কত, যদি বলি কি কত? নিউট্রন সংখ্যা কত? এখন আমরা জানি নিউট্রন সংখ্যার জন্য একটা সূত্র আছে, সেটা হলো কি, আমার এই ভর সংখ্যা থেকে যদি আমরা এই পারমাণবিক সংখ্যা বাদ দিতে পারি, মানে বিয়োগ করতে পারি, সেটাই আমাদের কি সংখ্যা? নিউট্রন সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটা আমরা বলি। এইবার এইটাকে আমি সংজ্ঞায়িত করতে পারি কিসের মাধ্যমে? এই প্রোটন সংখ্যাকে প্রকাশ করা যায় পি দ্বারা, ভর সংখ্যা প্রকাশ করা যায় এ দ্বারা, আর নিউট্রন সংখ্যা প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে এন ইকুয়াল টু এ মাইনাস পি, এটা আমরা বলতে পারি। এবার দেখেন আপনি নিজে নিজে নিউট্রন সংখ্যাগুলো হিসাব করতে পারবেন এই প্রত্যেকটার। সেটা কি? আমি যদি বলি প্রথমটার জন্য সোডিয়ামের জন্য, তাহলে আপনি কীভাবে লিখবেন? একেবারে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করেন। একেবারে প্রথম থেকে এই সূত্রগুলো লিখবেন, সূত্র লিখলেন, সাজাইলেন, তারপরে আপনি লিখলেন যে সোডিয়াম এর জন্য। দেখেন আমি যেভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে এটা পারমাণবিক সংখ্যা কত? 11। আমি যদি বলি ভর সংখ্যা কত হলো কত? 23। তার সুতরাং নিউট্রন সংখ্যা কত হবে? আমরা বলবো হলো 23 বিয়োগ 11, তাহলে কত? 12। তাহলে এটা হলো কার জন্য? সোডিয়াম এর জন্য। সিম্পলি এটা 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 আশা করি সব স্টুডেন্টরা পারবেন। তো আমরা দ্বিতীয় প্রশ্নে যাওয়ার চেষ্টা করি, সব একটু দেখার চেষ্টা করো। বোর মডেল অনুযায়ী পরমাণুর গঠনের কি আঁকো? চিত্র আঁকো। আমরা জানি দুইটা মডেল আছে, একটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হলো বোর পরমাণু মডেল। আমরা জানি বোর পরমাণু মডেলে প্রত্যেকটা কক্ষপথেই কিন্তু ইলেকট্রনগুলো এবং কক্ষপথের শক্তিস্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই প্রত্যেকটা কক্ষপথকে কে, এল, এম, এন এগুলাতে ভাগ করা হয়েছে, মানে প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর। তো আমরা জানি প্রথম শক্তিস্তর ইলেকট্রন থাকতে পারে কয়টা? আমরা জানি যে প্রথম শক্তিস্তর ইলেকট্রন থাকে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তিস্তরে থাকে কয়টা বলে তো? 8টা। তৃতীয় শক্তিস্তরে থাকে কয়টা? 18টা। তো আমাদের এভাবেই কিন্তু 32টা এভাবে কিন্তু থাকতে পারে, তাই না? তো আমরা কিন্তু এগুলা জানি। দেখো এখন তুমি বলতে পারো যে এগুলা আমরা কীভাবে বুঝতে পারবো যে প্রথম শক্তিস্তরে? আমি তো আন্দাজে বলতে পারবো না, ঠিক আছে? এখন এই শক্তিস্তরগুলারে বিভক্ত করা হয় কীভাবে বলো তো? যে আমি যদি এইটাকে এইভাবে একটু ভাবি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। 1s 2s আর 2p। আমরা জানি 2 নম্বর শক্তিস্তরে 2টা উপশক্তিস্তর আছে। আমি তারা বলি যে 3s 3p 3d। 3 নম্বর শক্তিস্তরে 3টা উপশক্তিস্তর থাকে। আমি যদি বলি 4 নম্বরের 4s 4p 4d 4f, দেখো 4 নম্বরে 4টা উপশক্তিস্তর থাকে। এবার আসি, আমরা খেয়াল রাখবো এই যে এইটা হলো 1 নম্বর শক্তিস্তর, এটা হলো কয় নম্বর শক্তিস্তর? 2 নম্বর শক্তিস্তর। এটা হলো পুরো 3 নম্বর শক্তিস্তর, এটা কি 4 নম্বর শক্তিস্তর। একটু খেয়াল করো, আমরা জানি এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। পিতে সর্বোচ্চ কয়টা? 6টা। ডিতে সর্বোচ্চ কয়টা? 10টা। এফে সর্বোচ্চ কয়টা? 14টা। এইটা একটু মুখস্থ রাখতে হবে।
এস ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা, পিতে কয়টা? 6টা, ডিতে কয়টা? 10টা, এফে কয়টা? 14টা। এইবার আমি যদি বলি এইখানে এসে কয়টা বলো তো? 2টা, তাহলে টোটাল কয়টা? 2টা। এখানে এসে 2টা, পিতে 6টা, তার টোটাল কয়টা? 8টা। এখানে এসে 2টা, পিতে 6টা, আর ডিতে কয়টা বলো তো? 10টা, তাহলে টোটাল কয়টা? 18টা। এখানে দেখো এটার এসে তো 2টাই, পিতে কয়টা বলো তো? 6টা, ডিতে 10টা, আর এফে কয়টা? 14টা। 14, 14 আর 10, 24, 24 আর 6, 30, 30 আর 2, 32। তাহলে দেখো 4 নম্বর 32টা। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু সাজাতে পারি, এবং এইভাবেই কিন্তু এই কথাগুলো বুঝতে হবে। এই কথাগুলো যদি না বুঝি আমি শুধু শুধু প্রশ্ন সলভ করে লাভ নেই, তুমি নিজে নিজে এখন সলভ করবে ইনশাল্লাহ। দেখো আমরা এবার মূল কথায় আসি, সবাই একটু নোট করে ফেলবা, সব জিনিসগুলো সবগুলো ভালোভাবে বুঝবো আশা করি। এবার আমরা শুরু করি যে বোর পরমাণু মডেল অনুযায়ী পারমাণবিক শক্তি স্তরে গঠনের চিত্র আঁকো। এখন দেখো আমরা কিন্তু এই দুইটার ব্যাপারগুলো কিন্তু একসাথে করে ফেলতে পারি, বা আমি একসাথে দেখাই, তোমরা এইটা প্রথমে করে তারপর আবার এইটা করবা। একটু দেখো, মনোযোগ দাও। সেটা কি দেখো, বলতেছে কি বোর পরমাণু মডেল অনুযায়ী যে চিত্রগুলো আঁকতে বলছে, এই চিত্রগুলোর জন্য কিন্তু ইলেকট্রন বিন্যাসটা লাগে এবং উপশক্তি স্তরের বিন্যাসটা লাগে, দুইটাই একসাথে আমরা করে ফেলি, তাহলে আমাদের প্রশ্ন সলভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এবার বুঝে আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব। আমি একটু বুঝাই, তোমরা নিট এন্ড ক্লিনভাবে বুঝতে পারলে তুমি সবই অ্যান্সার করতে পারবা। এবার আসো, আমি এবার সোডিয়ামটার কথা বলি, সোডিয়ামের সম্পূর্ণ ব্যাপারটা দেখাই। দেখো আমি সোডিয়াম কত বলো তো, আমরা শিখছিলাম পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে আমি এবার ইলিমিনেট করি। দেখো তো কি হবে বলো তো, 1s2, 2s2, 2p6, তারপরে দেখো 3s। একটু দেখো আমার 11 দেখা, এখানে 6টা, 6 আর কয়টা আছে? একটা, তাহলে এসে কটা যাবে? একটা যাবে। এবার আমরা এইটার কি করবো বলো তো, এটা ইলেকট্রন বিন্যাস করলাম, এইগুলো শক্তি। এবার আমি যদি বলি শুধু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু সম্পূর্ণ খেয়াল রাখবা, উপশক্তি স্তর সহ ইলেকট্রন বিন্যাস। এটা হলো উপশক্তি স্তর সহ ইলেকট্রন বিন্যাস। এটা দিব আমরা কোথায় বলো তো? গ নাম্বারে, বড় গতে দিব আর কি, যেটারে আমরা বলি উপশক্তি স্তর সহ ইলেকট্রন বিন্যাস। কিন্তু এটা দেখো, এইটা দিলাম, এইটা দিলাম, এবং এই উপশক্তি স্তরগুলোতে কি আছে সেটাও কিন্তু দিলাম। ঠিক আছে, এবার আমি এইটাকে যদি একটু সামারাইজ করি, শুধু যদি বলি শুধু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, শুধু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, তখন কিন্তু এখানে 2টা, আর এখানে কয়টা? 8টা, আর এখানে কয়টা? 8টা। তাহলে দেখো এটা কিন্তু এইটা শুধু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, এটা হলো শুধু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, শুধু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এইবার আমি যদি বলি বোরেরটা আমরা নিচে থেকে উপরে যেতেছি, হ্যাঁ দেখো বুঝছো, এবার বুঝলে কিন্তু তুমি নিজে করতে পারবা। এবার আমরা ইলেকট্রনটা করি, দেখো তো আমরা জানি কি এখানে প্রথমে থাকবে কয়টা? 2টা, পরের কক্ষপথে কয়টা? 8টা, 2, 4, 6, 8, পরের কক্ষপথে কয়টা? একটা। এই হলো আমার কার ইলেকট্রন বিন্যাস? সোডিয়াম ইলেকট্রন বিন্যাস। দেখো তাহলে এটা হলো গ নম্বরের কথা, এটা হলো গ নম্বরের কথা, হলো কি খ নম্বরের প্রশ্নের কথা। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসই একটু একটু করে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। এইবার আমরা ফসফরাস একটা দেখার চেষ্টা করব, তাহলে আমরা ইজিলি সবগুলো পারবো এখন। ঠিক আছে, নিজে নিজে পারতে হবে। আমি আবারও বলি, আমি বারবার একটা কথা বলি, তোমরা বোরিং ফিল করতে পারো, বোরিং ফিল করলে লাভ দেয়, আমি বারবারই বলবো, কারণ আমাদের লাগবে এই কথাগুলো। দেখো ফসফরাস 15, এই ইলিমিনেট করি, তাহলে কি বলো তো? 1s2, 2s2, 2p6। একটু থামবা, একটু দেখবা যে কি হইতে পারে। এখানে কয়টা হয়েছে? 10টা। তাহলে এখানে আমরা 3p এর কথা বললে 3p-তে দিতে পারি কিভাবে বলো তো? তাহলে এখানে 10, 10 আর 5-এ কয়টা? 15টা। তাহলে এক্স্যাক্টলি এভাবেই দেওয়া যায়, একবারে সিম্পলি আমরা দিয়ে ফেললাম। এবার ইলেকট্রন করি কিসে বলো তো? শক্তি স্তরে। এটা হলো উপশক্তি স্তর সহ ইলেকট্রন বিন্যাস, এটা এখন করবো শুধু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। এবার দেখো এখানে কি হবে বলো তো? ফসফরাস 15, তাহলে কি করতেছে দেখো তো? 2টা, 8টা, 5টা। ঠিক আছে, শেষ। এবার 2টা, এখানে 8টা, আর এখানে কটা দিব? 5টা দিব। ধর এখানে 2টা দিলাম, এখানে 2টা দিলাম, আর এখানে কটা দিলাম? একটা দিলাম, হয়ে গেল। এটা কোনটা? ফসফরাস এর। এটা কি বলতো? বোর মডেল অনুযায়ী চিত্রটা। এটা হলো খ নম্বর, বোর মডেল অনুযায়ী চিত্র। এলো শক্তি ইলেকট্রন বিন্যাস, আর এটা হলো কি ডাইরেক্ট উপশক্তি স্তর সহ ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এইটুকু। এইবার আসো আমরা তারপরে কোনটা করব? পটাশিয়ামেরটা করব। তোমরা কিন্তু আলাদা আলাদা লিখবা, তোমরা আশা করি বুঝতে পারতেছো ব্যাপারটা। এবার আমরা যদি এটা একটু সরিয়ে কোনটা দিব বলো তো? পটাশিয়ামটা দিব। তাহলে পটাশিয়াম 19। এখানে কিন্তু একটু কাহিনী আছে, সেটা আমি বুঝাবো, একসাথে বুঝিয়ে দেব। কারণ আমি আগেই বলছিলাম যে তোমাদের মূল উদ্দেশ্য কিন্তু শেখা, সলভ করে
খালি জমা দেওয়া না। আচ্ছা দেখো তাহলে পটাশিয়াম 19 যদি বলি, দেখো এখানে কয়টা হলো 10টা। একটু এখানে খেয়াল রাখো 3p, এখানে দেখো 3p আমি কয়টা দেবো 6টা, 10 আর 6 কয়টা হলো 16টা। এইবার আসো একটু কাহিনীটা মনোযোগ সহকারে লক্ষ্য করো। 1s2 2s2 2p6, সরি এখানে 3s2 লিখি নাই, 3s2 3p6। এখন একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তো, এখানে মোট কয়টা হয়ে গেল 18টা। এখন আসো কাহিনী, এখন তুমি ভাবতেছো 18টা তো হয়ে গেল, আর মাত্র আছে কয়টা, একটা। তো আমার ওই যে প্রথম নিয়ম অনুযায়ী এখানে তো একটা 3Dও আছে তাই না, এখন এই 3D আছে। এখন তুমি ভাবতে পারো যে আমি 3D দিব নাকি 4s এ দিব। এখন তুমি মনে মনে এটা ভাইবে রাখছো যে এখানে মনে একটা হবে, এটা হওয়া উচিত ছিল, বাট এটা হবে না। হবে কোথায়, 4s ইলেকট্রন যাবে। কোথায় যাবে 4s, 3D তে যাবে না, 3D যাবে শূন্যটা। এখন কেন যাবে না, কেন যাবে না? আমরা জানি এই যে যাওয়া ইলেকট্রনটা 4s এ আগে গেল, 3D তে না গিয়ে, এই নীতির নাম হলো আউফবাউ নীতি। এই নীতির নাম কি, আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা কি, ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। খেয়াল রাখবে, এগুলো কিন্তু দেওয়া লাগবে না পরীক্ষার খাতায়, বুঝতে হবে, না বুঝে লেখলে লাভ নাই। ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। দেখো কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে, শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। তাহলে ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে, তার মানে কি, যার শক্তি কম সেখানে ইলেকট্রনটা আগে আসবে। এবার শক্তি নির্ণয় সূত্র দেখি। আমরা জানি শক্তিটা নির্ণয়ের সূত্রটা কি, আমরা জানি শক্তি নির্ণয় এর সূত্র হলো n+l। বোঝার চেষ্টা করো, n+l। এবার আমরা শক্তি নির্ণয় করে দেখি। দেখো আমার এখানে দুইটা অরবিটাল নিয়ে কথা, 4s আর কি 3d। একটু মনোযোগ দাও, সবাই বুঝতে পারবা। তার মধ্যে বলি 4s এর শক্তি আর 3d এর শক্তি। দেখো আমরা জানি যে l, এই যে n এর মান খেয়াল রাখবা, n এর মান এই যে এখানে যা আছে তাই, n এর মান এখানে যা আছে কি তাই। তাহলে দেখো এখানে 4 আর এখানে কি 3 প্লাস l এর মান, এই l এর মানটা একটু সবাই মুখস্থ রাখার চেষ্টা করো যে l এর মান, এটা একটু খেয়াল রাখবা। l এর মান আমরা জানি, আচ্ছা এটা একটু মুছে দেই, পটাশিয়াম নিয়ে কথা বলতেছি আমরা এখন। l এর মান খেয়াল রাখবা, s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য কি 3। একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখবা 0 কোথাও যদি তুমি s এর মান 0 দেখো, তখন l এর মান 0 দেখলে বুঝবা যে এটা s অবশক্তি স্তর। খেয়াল রাখবা এই l এর মান 0 থাকলে s, এই l এর মানটা 0, এখানে l এর মানটা কি 0 হইলে, দেখো l এর মান 0 হইলে s, 1 হইলে p, d 2 হইলে d, 3 হইলে কি f। খেয়াল রাখবা, আবারও বলি l এর মান 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d আর 3 হইলে কি f। তাহলে এখানে যদি বলি s এর জন্য l এর মান কত 0, d এর জন্য l এর মান কত 2, তাহলে আমি যদি দেই তাহলে 4, এখানে কত 5। দেখো তো শক্তি কার কম হইছে, 4s এর কম হইছে। তাহলে এই জন্য আমরা জানি এই সূত্রটা ছিল ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করবে। তাহলে সেই অনুযায়ী ইলেকট্রনটা আগে 4s এ প্রবেশ করবে, তারপর কই আসবে 3d তে আসবে। আগে 4s এ প্রবেশ করবে, এখন তো 4s এ প্রবেশ করার পরে 19টা তো হয়েই গেল, আর নাই। তাহলে এই জন্য কিন্তু এটা দেওয়া লাগবে না, বুঝতে হবে কিন্তু, না বুঝে কিন্তু মুখস্থ করার কোনো আমাদের দরকার নাই। এই জন্যই কিন্তু এটা গঠনটা এরকম হয়েছে। এবং তুমি দেখবা যে পটাশিয়াম 19 তোমার ওই যে কাহিনীর সাথে মিলতেছে না। তুমি বলবো যে ভাইয়া আমরা জানি 2 8, এখানে দেখো তার হয়েছে 8 1, অনেকে এরকম সলভ করে রাখছে যে 2 8 8 1 লিখে রাখছে। কিন্তু কেন, তোমার মনে প্রশ্ন জাগে নাই যে নিয়ম ছিল তো এইটা যে 2 8 তারপর হবে 18 তারপরে 32 এভাবে যাওয়ার কথা, কেন 2 8 8 1 হলো? তার মূল কারণটাই এটা। কারণ দেখো আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করার কারণে এখানে দেখো এই যে ডিতে যে 10টা প্রবেশ করতো সেখানে একটা প্রবেশ করে নাই। এই জন্য কিন্তু এই ঘটনাটা এরকম হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো এইটুকু। এবার আসলে লাগলে তুমি এই কথাগুলো বলে দিতে পারো, গতে এইগুলো কথাগুলো বলে দিতে পারো, এবং এগুলো বললে তোমার দেখবে তুমি চাইছে কিনা প্রশ্ন কি চাইছে তারপর ডিফেন্ড করে তুমি লিখতে পারো। এই যে আমি যে কথাগুলো বললাম, আসো তাহলে কিন্তু ফুল নাম্বার পাইতে পারো যে এটা কেন হইলো, তার প্রশ্নটা কিন্তু তুমি দিতে পারো। একটু নিজের মতো করে গুছিয়ে লেখার চেষ্টা করবো। আর যদি তোমরা নাও বুঝো, তারপরে না বুঝলে আমাকে বলবা যে কীভাবে লেখা যায়, আমি লাগলে সুন্দর করে সলভ করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসো এইটাকে আমি এখন কি করি, বোরের আকারে
শক্তি স্তরের আকারে দেখো কয়ের মতো করে সাজাই, এই যে এই বোর মডেলের মতো সাজাই, তাহলে কি হবে এখানে দুইটা, এখানে কয়টা 2 4 6 8, এখানে আবার 8টা 2 4 6 8, তারপরে একটা। এই যে এই প্রশ্নগুলা অনেকের মনেই থাকে যে কেন এরকমই হইলো। আশা করি সবাই এখন ইজিলি রিয়েলাইজ করতে পারছো এবং ইজিলি এটা দিতে পারতেছো। এইবার আসো, এবার আমরা কোথায় যাবো বলো তো? যাবো হলো 3য় নম্বর কপারে। দেখো 4র্থটা কপার, আমাদের প্রায় শেষ, আমরা কপারে যাব এবং প্রত্যেকটা একটু সবাই দেখে রাখবা, বুঝে রাখবা আশা করি। তাহলে দেখো আমরা যাবো কোথায়? কপারে। তাহলে কপার কত? 29। এবার দেখো আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এইখানেও কিন্তু একটা পড়া আছে, ঠিক আছে? দেখো তারা এমনভাবে প্রশ্ন করছে যাতে তোমাদের অনেক পড়া থাকে, ঠিক আছে? এখানে কিন্তু মূল একটা পড়া আছে, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। সেই কাহিনীটা হলো এখানে দেখো, এখানে 2 10 18 হয়ে গেছে। এখন আমি যদি এখানে দেই 2টা, আমরা জানি ওই যে একটু আগে শিখছিলাম আউটবাউন্ডে শিখছিলাম, আগে এসে যাবে, এসে পূরণ করে তারপরে কোথায় আসবে? ডিতে আসবে। সেই নিয়মটাই আমরা একটু আগে শিখছিলাম যে ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটাল আগে পূরণ করবে, তারপর অন অরবিটালে প্রবেশ করবে। এখন দেখো এখানে কয়টা? 2টা যাবে, 2টা যাওয়ার পরে কোথায় আসবে? 3ডিতে আসবে। সেটাই তো নিয়ম, সেটাই তো আমাদের নিয়মে বলে। এখন দেখো এখানে কয়টা হইলো? 2টা। এখন যদি এখানে 2টা দেই, এখানে এখন থাকে কয়টা? 9টা। একটু দেখো এখানে হলো 20 আর 9 29, কিন্তু খেয়াল রাখবা এই ইলেকট্রন সঠিক নয়। সঠিক কোনটা? সঠিক হলো এই এস কে একটা দেওয়া লাগে আর ডি কয়টা দেওয়া লাগে? 10টা দেওয়া লাগে। এর মানে কি? মানে হলো খেয়াল রাখবা এইটা ঘটছে, মূল কারণটা হলো যে আমরা জানি যে এই ইলেকট্রন পূর্ণ আর অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। এই জন্য আমি যদি এখানে 9টা দিতাম, এর ডিওটা হয়তো অস্থিতিশীল। এই জন্য দেখো এখানেও কিন্তু অর্ধপূর্ণ হয়েছে আর ডিটাও কি হয়েছে? অর্ধপূর্ণ হয়েছে। খেয়াল রাখবে এই পড়াটা এইটাই যে কেন এখানে এসে 2টা, আমাদের নিয়ম অনুসারে ছিল এসে 2টা দিয়ে এখানে বাকি 9টা দেওয়া, কিন্তু না, এখানে একটা আর এখানে 10টা দেওয়া হয়েছে। কেন? কারণ যে কোনো অরবিটাল যদি পূর্ণ থাকে, যেমন ডিতে 10টা হইলে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। এই জন্য দেখো এইটাকে পূর্ণ বানানোর জন্য আর এটাকে অর্ধপূর্ণ বানিয়ে ফেললো, তাহলে অধিক স্থিতিশীল, 2টাই স্থিতিশীল হয়ে গেল। এখানে তো ডি 9টা থাকতো, তখন কিন্তু স্থিতিশীল না এইটা। এখন দেখো এটাতে একটা দিলাম আর এখানে করে দিলাম 10টা দিলাম, এখন কিন্তু 2টাই কি মোটামুটি স্থিতিশীল। এটাও স্থিতিশীল আর এটা তো অর্ধেক আছে, তাও কি স্থিতিশীল। তো আমাদের মূল কথাটা হলো এই পড়াটা, এখানেই এই পড়াটা হলো কি আমরা জানি ইলেকট্রন অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল, এই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এটা ইন্টারমেশ করা হয়েছে। এবার আমরা যদি এইটার শক্তিস্তর ইলেকট্রন বিন্যাসের লেখার চেষ্টা করি, কপার 29, তাহলে প্রথম গোড়াটা 2টা, এখানে কয়টা? 6টা, এখানে কয়টা গেল? 18টা, আর এখানে কয়টা? একটা, সরি 8টা। হ্যাঁ, 2 8 18 1। তাহলে এবার এটার বোর্ডটা একে ফেলি, তাহলে কি হবে? এখানে কয়টা? 2টা, এখানে কয়টা? 2 4 6 8টা, তারপরটাতে কয়টা? 18টা। ধরো 2 4 6 8 10 12 14 18, তারপরে কয়টা বলো তো? একটা। তাহলে দেখো আমি যেভাবে এঁকে দিলাম বা যেভাবে দেখিয়ে দিলাম, তোমরা আশা করি সম্পূর্ণটা রিয়েলাইজ করতে পারছো এবং তুই নিজে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবা। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, আর তোমার কি বুঝো নাই বা কোন ব্যাপারটা বোঝানো লাগবে সেটা আমাকে বলবা, এবং আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।